মরক্কোর প্রতিশোধ নেওয়া হলো না। আরো একবার বিশ্বকাপে মরক্কো ফ্রান্সের কাছে গেল বিশ্বকাপে যেই ব্যবধানে হেরেছিল ঠিক একই ব্যবধানে হারের একটা পুনরাবৃত্তি হলো, এবং আরো একবার সবাই দেখলো কিলিয়ান এমবাপ্পের আরো একটা গোল এবং লিওনেল মেসির সমান বিশ্বকাপে 8 গোল এখন কিলিয়ান এমবাপ্পের। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। কিলিয়ান এমবাপ্পে অবশ্য আমার মনে হয় আরো একটা এগিয়ে গেছেন, তার 3টা অ্যাসিস্ট আছে এবং গার্ড মুলারের 2026-এ এসে 1970-এর রেকর্ড তিনি তাড়া করছেন। এক বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্টের এইরকম রেকর্ড বা গোল অ্যাসিস্ট মিলিয়ে 10 ছাড়িয়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পেই প্রথম ফুটবলার। অবিশ্বাস্য এমবাপ্পে, অবিশ্বাস্য ফ্রান্স, দুর্দান্ত ফ্রান্স, তার সামনে মরক্কো অসহায়। এইরকম একটা ম্যাচের পর মরক্কো বলতেই পারে যে বারবার কেন ভাই ফ্রান্স, আমরা কোয়ার্টার ফাইনালে অন্য যে কোনো দলকে পেলে হয়তো লড়াইটা জমাতে পারতাম, কিন্তু মরক্কো আসলে এই ম্যাচে লড়াই জমানোর সুযোগই পায় নাই। আপনি যখন স্কোর লাইন দেখবেন, আপনি দেখবেন হয়তো হাফ টাইম স্কোর লাইন ছিল গোললেস। আপনি হয়তো মাঝরাতে বসে ভেবেছেন এই ম্যাচে খেলা দেখে হবে নাকি। ফার্স্ট হাফে আপনি ওই কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ছাড়া এমন কিছু পান নাই দেখার মতো, কিন্তু সেকেন্ড হাফে এমবাপ্পে শোটাকে নিজের করে নিয়েছেন। আরো একটা ম্যাচে গোল এবং কি দুর্দান্ত গোল, যেখান থেকে তিনি বল পেলেন এক মুহূর্ত ভাবলেন না, শট করলেন, বল গেল জালে এবং ফ্রান্সের ওই প্রথম গোলটার অপেক্ষায় বোধহয় সবাই করছিলেন। ওই একটা গোলে মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে এই অ্যাডভান্টেজ আসলে এই ম্যাচে কোন দিকে যাচ্ছে। এবং দেখেন কিলিয়ান এমবাপ্পের আজকে শুরুটা শেষটা মাঝখানের ওই গোলের ওই সিকোয়েন্সটা বাদ দিয়ে শুরু তিনি করলেন পেনাল্টি মিস দিয়ে, শেষটা তিনি করলেন ইনজুরিড হয়ে মাঠ থেকে তাকে উঠে যেতে হলো। সো দিন শেষে ফ্রান্স এখন চিন্তা করবে কিলিয়ান এমবাপ্পে যে মাঠটা ছাড়লেন ওই মোমেন্টটা যেন ফ্রান্সের জন্য সেমিফাইনালে ওই কোনো একটা ব্যাড ইন্ডিকেশন যেন না দেয়। কিলিয়ান এমবাপ্পের সামনে প্রতি ম্যাচে তিনি রেকর্ড করে যাচ্ছেন। কিলিয়ান এমবাপ্পেরা এই ম্যাচেও কিন্তু শুরু থেকেই আলটিমেটলি চেষ্টা করছিলেন, বাট দিন শেষে মরক্কোর যত প্রতিরোধ তার সবকিছুই ভেঙে গেছে কিলিয়ান এমবাপ্পের ওই সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির সেই গোল দিয়ে। মরক্কোর ডিফেন্ডাররা ছিল মাঝখান থেকে অ্যাঙ্গেল তিনি যেভাবে বের করলেন, দ্যাট ওয়াজ টু গুড টু সি আলটিমেটলি। কিলিয়ান এমবাপ্পের ইনজুরি নিয়ে যে শঙ্কাটা সেটা একটু তাড়িয়ে দেই বা কমিয়ে দেই এইভাবে, যখন ম্যাচ শেষ হয়েছে তখন কিলিয়ান এমবাপ্পে তার গোটা দলকে নিয়ে নেচেছেন ফ্রান্স সমর্থকদের সামনে গিয়ে। সেটা আমাদেরকে বলছে যে এমবাপ্পে সম্ভবত সতর্ক হয়েই মাঠ ছেড়েছেন। কিলিয়ান এমবাপ্পে না থাকলে ফ্রান্সের এরপরে কি হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো, তবে আপাতত মনে হচ্ছে সতর্কতা অবলম্বন করার জন্যই 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরে কিলিয়ান এমবাপ্পে মাঠ ছেড়েছেন দিদিয়ের দেশোর সঙ্গে কথাবার্তা বলে বা ওই ইনজুরির ব্যাপারটা মাথায় রেখে। কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র যে প্রথম গোল করেই তিনি এই ম্যাচে ক্ষান্ত দেখেছেন ব্যাপারটা মোটেই তা নয়। দ্বিতীয় গোলটা করেছেন উসমান দেমবেলে, তাতেও কিলিয়ান এমবাপ্পে একটা বড় অবদান আছে। মানে উসমান দেমবেলে বক্সের বাইরে থেকে গোল করেছেন ঠিকই, কিন্তু ওই গোলটার রিপ্লে আপনি আরো একবার দেখে নিতে পারেন। কিলিয়ান এমবাপ্পে যখন দেখেছেন উসমান দেমবেলের পায়ে বল, তখন এমবাপ্পে উল্টো দিকে যাত্রা শুরু করেছেন এবং ওদিক দিয়ে গিয়ে দুজন ডিফেন্ডারকে তিনি অ্যাট্রাক্ট করে অন্যদিকে ছিটকে ফেলেছেন, যে কারণে উসমান দেমবেলের সামনে স্পেস তৈরি হয়েছিল এবং উসমান দেমবেলে তিনি রাইট ফুটে না লেফট ফুটে শুট নেবেন, শট করবেন, সেটা নিয়ে হয়তো কনফিউজ ছিলেন ইয়াসিন বোনো। এরপরে শটটা এলো, ইয়াসিন বোনোর হাত ছুঁয়েছিল বলটা, কিন্তু ওই শটের পাওয়ারের সঙ্গে শেষ পর্যন্ত বোনো আর পেরে ওঠেন নাই। বোনো কিছুটা হতাশ হবেন কিলিয়ান এমবাপ্পের প্রথম হাফে পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পরে। যদি তিনি এই শটটা ঠেকাতে পারতেন অন্তপক্ষে দেমবেলের, এমবাপ্পেটা ঠেকানো সম্ভব নয়, দ্যাট ইজ বিয়ন্ড কোয়েশ্চেন, সেটা আলাদা হিসাব, কিন্তু এই গোলটা ঠেকাতে পারলে হয়তো মরক্কো শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকলেও থাকতে পারতো। দেখেন এই জায়গায় আসলে মরক্কোর যতটুকু যে আশা ছিল তা ছিল ইয়াসিন বোনোকে নিয়েই। ইয়াসিন বোনো পেনাল্টি সেভ করলেন, ওয়ার্ল্ড কাপের রেকর্ড করলেন। ওয়ার্ল্ড কাপে কখনো কোনো গোলকিপারের 4টা পেনাল্টি আটকে দেওয়ার কিন্তু রেকর্ড নাই, যেটা তিনি গেলবার করেছিলেন। এইবার সামারভিলের পেনাল্টি আটকালেন, আজকে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি আটকালেন, এবং ম্যাচের শুরুটা যখন উপামেকানোর সেই হেডারটাও তিনি আটকে দিয়েছিলেন। মরক্কোকে যতক্ষণ ম্যাচে রাখার সেইটা কিন্তু এই ইয়াসিন বোনোই আলটিমেটলি রাখলেন। এবং এই জায়গায় দেখেন আপনি যত যাই করেন, ফ্রান্সের এই টিমটাকে আপনি কিভাবে আটকাবেন এইটা কোনো দলের পক্ষে এবার নর্মাল ডেইজে হয়তো সম্ভব না, যদি আসলে ফ্রান্স খুবই বাজে ফুটবলটা না খেলে। ফ্রান্সের গোল হলো কয়টা? 16টা। সেই 16 গোলের মধ্যে অর্ধেক করেছেন কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে আপনি কিলিয়ান এমবাপ্পের 8 গোলের সাথে দেমবেলের 5 গোল পাচ্ছেন। এইটা কিন্তু একটা বড়, মানে ফ্রান্সের যে এগিয়ে যাওয়া সেটার হচ্ছে একটা বড় জিনিস কিন্তু কাজ করছে। দুজন ফুটবলার একই দল থেকে নিজের পক্ষে 5টা করে গোল করেছেন বিশ্বকাপে, এমন ঘটনা সবশেষ ঘটেছিল 2002-এ। সেই দলটার নাম ব্রাজিল, আর দুজন ফুটবলারের নাম আপনি নিশ্চয়ই এতক্ষণ অনুমান করে ফেলতে পারেন, রোনালদো আর রিভালদো জুও।
এই ফ্রান্স যদি বিশ্বকাপ শেষ পর্যন্ত না যেতে তাহলে সেটা অবাক করার মতো বিষয় হবে, কিন্তু ফ্রান্সের আসল পরীক্ষা হয়তো অপেক্ষা করবে সেমিফাইনালে। ফাইনালও পরীক্ষা নিশ্চয়ই, কিন্তু সেমিফাইনালে যখন ফ্রান্স উঠে গেছে তখন তাদের দুশ্চিন্তা সেমিফাইনাল নিয়েই আপাতত হয়তো থাকবে। কিন্তু ফ্রান্স এই ম্যাচটায় উঠে গেল কি করে, সেটা নিয়ে আমার মনে হয় একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে। ফার্স্ট হাফে মরক্কো আসলে মোমেন্টামটা পিক করতে সেই অর্থে পারে নাই। মানে মরক্কো হয়তো দুইটা ওকেশনে ভেবেছিল যে আজকে তাদের দিন, তারা কপাল গুনে বেঁচে গেছে। প্রথম কপাল গুনে বেঁচে যাওয়া হচ্ছে ওই দায় উপামাকানোর যেই হেডারটা, যেটা তিনি প্রপারলি কানেক্ট করতে পারেন নাই, জাম্পিং এর সঙ্গে বলের মাথা কানেকশন ঠিক মতো হয় নাই। এরপরে যখন কিলিয়ান এমবাপে নিজেই পেনাল্টিটা আদায় করলেন, যে পেনাল্টিটা তিনি আদায় করেছিলেন নুসাইল মাজরাউই যখন তাকে ফাউল করেছেন, মাজরাউইর ওই ফাউলটার পরে রেফারি বললেন যে পেনাল্টি কিক। আর্জেন্টাইন রেফারি অফকোর্স, যাকে নিয়ে এত বেশি কথা, এবং এই ম্যাচের আগ পর্যন্ত রেকর্ডটা এমন ছিল যে মরক্কো কখনো কোনো ম্যাচ হারে নাই যখন কোনো আর্জেন্টাইন রেফারি সেই ম্যাচ অফিসিয়েট করেছেন। এই রেকর্ডটাও এখন উল্টে গেছে, ফ্রান্স সেটাকেও পাল্টে দিয়েছে। তবে যখন এমবাপে পেনাল্টি মিস করলেন তখন হয়তো শঙ্কা কিছুটা জেগেছিল, কিন্তু ফার্স্ট হাফ শেষের আগেই লুকাস দিনিয়ে যে শটটা করলেন সেটা গিয়ে ক্রসবারে লাগলো, ইয়াসিন বোনো একটু ধাঁধায় পড়ে গিয়েছেন। এই ছাড়া বলার মতো দুই পাশ থেকে আক্রমণ তেমন একটা ফার্স্ট হাফে অন্তত পক্ষে দেখা যায় নাই। তারপরে সেকেন্ড হাফের গল্পটা একেবারেই আপনার জানা, কিলিয়ান এমবাপে আর উসমান দেমবেলে শো, তাতে ফ্রান্স উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার। দেখেন ফ্রান্সের এই রিসেন্ট টাইমসের পারফরমেন্সগুলো বিশ্বকাপে 2018 চ্যাম্পিয়ন হওয়া, 2022 রানার্স আপ হওয়া, 2026 এসে সেমিফাইনালটা সিকিউর করে ফেলা, মানে দিদিয়ের দেশর এই ফ্রান্স এখনকার ওয়ার্ল্ড ফুটবলের যদি আপনি পাওয়ার হাউস বলেন, আমার মনে হয় সেটা আসলে ভুল হবে না। মানে তাদেরকে হয়তো আপনি বলতে পারেন যে পাওয়ার হাউস না, একটা বিশ্বকাপ জিতেছে, একটা হচ্ছে ফাইনালে হেরে গেছে, বাট তিনটা ব্যাক টু ব্যাক বিশ্বকাপে এরকম কনজিকিউটিভ পারফরমেন্স অন্য আর কোন দলটার আছে? না, আপনি 98 থেকে 2026 পর্যন্ত এখন বিচার করেন, এই টাইমলাইনটা বিচার করেন। 98 চ্যাম্পিয়ন, 2002 গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছেন, 2006 ফাইনাল রানার্স আপ হয়েছেন, 2010 রেমন ডমিনিক কাহিনী, যেবার ওই ন্যাক্কারজনক ঘটনার পরে থিয়েরি অরির ফ্রান্স গেল গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে, 2014 থেকে দিদিয়ের দেশও এই দলটার সঙ্গে কোয়ার্টার ফাইনালে সেবার তারা পটেনশিয়াল চ্যাম্পিয়ন জার্মানির কাছে 1-0 গোলে হেরেছিল, 2018 চ্যাম্পিয়ন, 2022 রানার্স আপ, আর এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরো একবার খেলছে। দিদিয়ের দেশের কথা একটু আলাদা করে মনে হয় বলার প্রয়োজন। তিনি ম্যাচ শেষে বলছেন যে কিলিয়ান এমবাপেকে পেয়ে তিনি আসলে কত ধন্য হয়ে গেছেন। মানে ফ্রেঞ্চ ক্যাপ্টেন ছিলেন একসময়, 98 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তিনি, এবং এটা তার শেষ বিশ্বকাপ ফ্রান্সের কোচ হিসেবে। ফ্রান্সের ইতিহাসে তো বটেই, তিনি আসলে এখন মানে এই বিশ্বকাপের ইতিহাসেই অন্যতম সেরা কোচ হয়ে এরই মধ্যে গেছেন। দিদিয়ের দেশও অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ আ কোচ নতুন নতুন ইতিহাস লিখছেন। একই সঙ্গে ইতিহাস তিনি লিখছেন আসলে কিলিয়ান এমবাপেকে নিয়ে। কিলিয়ান এমবাপে কি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার? আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপে এই আধুনিক কালে সবচেয়ে বড় ফুটবলার। বিশ্বকাপের রেকর্ডের হিসাব যদি আপনি করেন, এখন আপনি বলতে পারেন যে ভাই লিওনেল মেসি কি দোষ করেছেন, রোনালদো কি দোষ করেছেন? হ্যাঁ, রোনালদো 98 রানার্স আপ হয়েছেন, 2002 বিশ্বকাপ জিতেছেন, রোনালদো 6 যখন বিশ্বকাপের অল টাইম লিডিং স্কোরার হলেন, সেটা একটা রেকর্ড। কিন্তু কিলিয়ান এমবাপের রেকর্ডটা আমার কাছে মনে হয় যে এটা অবিশ্বাস্য। বয়স এখন 27 বছর, এটা তার তৃতীয় বিশ্বকাপ। আজকে তিনি মানে আজকে বলতে বোঝাতে চাইছি যখন তিনি ফ্রান্সের হয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নামলেন, একই কোচের আন্ডারে তার বিশ্বকাপের 20তম ম্যাচ, 27 বছর বয়সে 20তম ম্যাচ খেলছে। তার গোল সংখ্যা কত বিশ্বকাপে? 20। মানে এটা কি অবিশ্বাস্য স্ট্যাট না? দেখেন এই জায়গায় হচ্ছে লিওনেল মেসিরও বিশ্বকাপের গোল সংখ্যা 20। হ্যাঁ। লিওনেল মেসি বিশ্বকাপ খেলছেন কবে থেকে? বিশ্বকাপে 2006 থেকে। 2006 থেকে 2026, 20 বছরের একটা স্প্যান কিন্তু লিওনেল মেসির লেগেছে এই জায়গাটার মধ্যে। কিলিয়ান এমবাপের এই 20 গোল করতে আসলে কয়টা বিশ্বকাপ লাগলো? 3টা। 2018, 2022, 2026 প্রতিটা বিশ্বকাপ যায় কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে কিন্তু ওই সেম ধরনের বিশ্বকাপের পারফরমেন্স দেখা যায়। এই যে মানে কন্টিনিউইটিটা, সেইটা আপনি এই টাইমটার মধ্যে 18, 22, 26 অন্য কোনো ফুটবলার কাছ থেকে এইসব বড় মঞ্চে দেখেছেন? দেখেন নাই। কিলিয়ান এমবাপ্পেকে এই জন্য আপনি যদি বলেন মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার, আমার মনে হয় এইটা নিয়ে কোনো তর্ক থাকার কোনো সুযোগ মানে এত ধারাবাহিকভাবে বিশ্বকাপে এই মানে বয়স আমরা থেকে আসলে সবসময় দেখি বিগ টুর্নামেন্ট ফ্লপ, মানে একটা টুর্নামেন্ট ভালো গেলে আরেকটা টুর্নামেন্ট যে কারণেই খারাপ যায়, বাট তার ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। 2022 লিওনেল মেসির ভালো গেছে, 2018
2018, 2026 লিওনেল মেসি ভালো যাচ্ছে। মেসির এই দুটো বিশ্বকাপ ভালো যাচ্ছে, 2022 এবং 2026, কিন্তু 2018 বিশ্বকাপে নকআউট স্টেজে তার বাদ পড়তে হয়েছিল রাউন্ড অফ 16 এই ফ্রান্সের কাছে হেরে, এই কিলিয়ান এমবাপের কাছে হেরে। এমবাপে 18 বছর বয়স থেকে দিদিয়ের দেশের অধীনে খেলা শুরু করেছেন এবং তখন থেকেই তিনি ফ্রান্সের যে উইংটাতে খেলতেন আর্জেন্টিনাকে তছনছ করে দিয়েছিলেন। এরপরে শুরু হলো 22-এও আর্জেন্টিনাকে তছনছ করেছেন তিনি, মানে ফাইনালে, যদিও তাকে হারা দলে থাকতে হয়। চিন্তা করুন যে একটা প্লেয়ার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে তিনি হারা দলে শেষ করেছেন, তাহলে বোঝেন যে ওই পাশের অরাটা আসলে কেমন ছিল। আর্জেন্টিনার কাছে তারা হেরেছে, কপালে হয়তো ছিল না। কিন্তু এমবাপে এইবারও বিশ্বকাপে এসে যে ধারায় পারফর্ম করে যাচ্ছেন, আনবিলিভেবল। মানে একটা প্লেয়ারের কাছ থেকে আপনি আর কি চান? দিদিয়ের দেশ একটা প্লেয়ারের কাছ থেকে আর কি বা চান? এমবাপের ক্লাব ক্যারিয়ার নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, বাট যখন তিনি এই টিমটাতে আসেন, ফ্রান্সের টিমটায়, জাস্ট আনবিলিভেবল। মানে তিনি স্পট কিক যে মিসটা করলেন, এইটাও ইউজুয়ালি তিনি স্পট কিক মিস করেন না ফ্রান্সের হয়ে। এই জায়গায় তো তিনি আসলে পরে রেফারির কাছে কমপ্লেনও জানাচ্ছিলেন, কারণ হচ্ছে 3 মিনিট 13 সেকেন্ড লেগেছিল তার ওই স্পট কিকটা নেয়ার জন্য। এর আগে ওই মাজরাউইয়ের হচ্ছে ওই ফাউলটার পর সেখানে একটা টাইম ওয়েস্ট হয়েছে, হয়তো সেটাকে কিলিয়ান এমবাপ্পে মনে করছেন তার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেছে। বাট দিন শেষে আপনি দেখেন এই কিলিয়ান এমবাপ্পেকে ক্লাব ফুটবলে যতটা না শাইন অবস্থায় পাওয়া যায় ম্যাচের হিসাব করে, আপনি যদি ম্যাচ হিসেবে ভাগ করেন, এর থেকে ফ্রান্সে আসলে তার কাছ থেকে আরো বেটার পারফরমেন্সটা পাওয়া যায়। এর পেছনে রোলটা আসলে দিদিয়ার দেশও। আবার এই কিলিয়ান এমবাপ্পে কিছু করলে দিদিয়ার দেশও কিন্তু তাকে পানিশ করতেও কিন্তু ছাড়েন না। জাস্ট আপনি মনে করেন গেল বছরের সময় কিলিয়ান এমবাপ্পেকে কিন্তু তিনি দল থেকেও বিশ্রামে রেখেছিলেন, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা এসেছিল দিদিয়ার দেশের সাথে তার দূরত্বের কথা। তখন বলা হয়েছিল, দিদি দেশও বারবার বলছিলেন যে আমি জাস্ট ওকে বিশ্রাম দিয়েছি, আর Right. কিছু না। এমবাপে পেনাল্টি মিস করলেন আসলে কতদিন পরে, এটাও একটু বোঝা দরকার। মানে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি পেনাল্টি মিস করেছেন, কিন্তু ফ্রান্সের জার্সিতে 2020-এর ইউরো, যেটা 2021-এ হয়েছিল, সেবার তিনি সুইজারল্যান্ডের সঙ্গে রাউন্ড অফ পরের রাউন্ড আর কি সেকেন্ড রাউন্ডের ম্যাচটায় পেনাল্টি মিস করেছিলেন, স্পট কিক, সেটা টাই ব্রেকারে, এবং তারপর এই প্রথম তিনি পেনাল্টি মিস করলেন, যেটা মানে খুবই আনইউজুয়াল। কিন্তু এতই আনইউজুয়াল যে এরপরে কিলিয়ান এমবাপে পুরো বিষয়টা পুষিয়ে দিয়েছেন ওই দুর্দান্ত একটা গোল করে। বিশ্বকাপ আর কিলিয়ান এমবাপে মানে একে অন্যের বন্ধু, একে অন্যের পরিপূরক হিসেবে পরিণত হয়েছে। পেলে যেভাবে ছুটেছেন বিশ্বকাপ খেলে, আমার মনে হয় কিলিয়ান এমবাপে ওই ধারায়, ওই গতিতেই আসলে যাচ্ছেন বা যান। এক্স্যাক্টলি, এবং কিলিয়ান এমবাপ্পের এই শো যতদিন চলতে থাকবে ফ্রান্সের টেনশনও অনেকটা কমে যাবে, এবং ফ্রান্সের টোটাল পাওয়ার হাউস কেন তাদেরকে বলা হয়, এটা মনে হয় সবচেয়ে বড় এক্সাম্পল কিলিয়ান এমবাপ্পে, এবং তার সাথে একই সাথে ছুটে চলছেন ওসমান দেমবেলে। এই ফ্রান্সকে কে আটকাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে সেমিফাইনাল পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.